চলুন আজ আমরা একটা জিনিসকে একেবারে ব্যবচ্ছেদ করে দেখি। আমাদের সামনে আছে একটা মাত্র ইনফোগ্রাফিক, কিন্তু এর মধ্যে তথ্যের ভাণ্ডার। এটা মূলত সারা বিশ্বে আমেরিকার বিমান আর নৌশক্তি কিভাবে ছড়িয়ে আছে তারই একটা জ্বলজ্বন্ত ছবি। তো এই পুরো ব্যাপারটা বুঝতে হলে আমাদের শুরু করতে হবে একটা সহজ প্রশ্ন দিয়ে। সারা দুনিয়ায় আমেরিকার সামরিক শক্তি ঠিক কোথায় কিভাবে অবস্থান করছে, এই সোর্স মেটেরিয়ালটাই কিন্তু আমাদের সেই উত্তরটা দেবে। এই যে দেখুন, এটাই সেই ইনফোগ্রাফিক। প্রথম দেখায় মনে হতে পারে, আরে বাবরে কি সব হিজিবিজি, তাই না? অনেক কিছু একসাথে, কিন্তু ঘাবড়ানোর কিছু নেই। আমরা একসাথে একে একে এর সব জট ছাড়াবো। দেখবেন পুরো ছবিটা কেমন পরিষ্কার হয়ে যায়। তো শুরু করা যাক কোত্থেকে। চলুন মানচিত্রের সবচেয়ে বড় আর শক্তিশালী জিনিসগুলো দিয়ে শুরু করি। এই যে ভাসমান দুর্গগুলো দেখছেন, এগুলোই কিন্তু আমেরিকার নৌশক্তির আসল কেন্দ্র। এ দেখুন, আটলান্টিক মহাসাগরের বুকে ভেসে আছে জেরাল্ড আর ফোর্ড স্ট্রাইক গ্রুপ। এখন মজার ব্যাপার হলো, এটাকে শুধু একটা জাহাজ ভাবলে কিন্তু বিরাট ভুল হবে। একটা ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মানে সিএসজি আসলে একটা আস্ত ভাসমান শহর বা সামরিক ঘাঁটি। এর নিজের সুরক্ষার ব্যবস্থা আছে, আক্রমণের ক্ষমতা আছে, এক কথায় একটা কামেল নৌবহর। আচ্ছা, এই ফোর্ড গ্রুপে ঠিক কি আছে দেখুন। মাঝখানে হলো আসল বস, বিশাল একটা এয়ারক্রাফট ক্যারিয়ার, মানে একটা ভাসমান এয়ারপোর্ট। এর ডেক থেকে উড়ে যায় যুদ্ধবিমানের ৯টা স্কোয়াড্রন। আর সুরক্ষার জন্য চারপাশে আছে ডেস্ট্রয়ার আর ক্রুজার, যারা আকাশ বা সমুদ্র যে কোনো দিক থেকে আসা হামলা ঠেকানোর জন্য তৈরি। সব মিলিয়ে এটা এমন এক শক্তি যা বিশ্বের যে কোনো জায়গায় গিয়ে অপারেশন চালাতে পারে। বেশ, আটলান্টিক তো দেখলাম, এবার চলুন মানচিত্রের আরেক প্রান্তে যাই। ইন্দো প্যাসিফিক অঞ্চল। এখানে আছে আব্রাহাম লিঙ্কন স্ট্রাইক গ্রুপ। আর খেয়াল করে দেখবেন এর অবস্থান আর গঠন কিন্তু ফোর্ড গ্রুপের থেকে একটু আলাদা। লিঙ্কন গ্রুপের সাথে ডেস্ট্রয়ার আছে দুটো, যেখানে ফোর্ডের ছিল 4টে। এখন প্রশ্ন হলো, এই পার্থক্যটা কেন? হতে পারে ইন্দো প্যাসিফিকের পরিস্থিতিটা অন্যরকম। হয়তো এখানকার মিত্রদেশগুলোর নৌবাহিনীর সাথে মিলে কাজ করার প্ল্যান আছে, অথবা এখানকার মিশনের ধরনটাই আলাদা। এটা আসলে তাদের স্ট্র্যাটেজির একটা অংশ। তো এই বড় বড় ক্যারিয়ার গ্রুপগুলোর গল্প তো হলো, কিন্তু ছবিটা এখানেই শেষ না। আসুন এবার মানচিত্রে ছড়িয়ে থাকা বাকি নৌ আর বিমান বাহিনীর অ্যাসেটগুলোর দিকে তাকাই, যেগুলো এই পুরো সিস্টেমটাকে সচল রাখে। মানচিত্রের এই অংশটা দেখে একটু অবাক হচ্ছেন, তাই না? শত শত মিসাইলের আইকন। এটা আসলে কি? এটা হলো মোতায়েন করা পুরো নৌবহরের সম্মিলিত টমাহক ল্যান্ড অ্যাট্যাক মিসাইলের একটা আনুমানিক হিসাব। মানে এগুলো সেই দূরপাল্লার ক্রুজ মিসাইল যা কিনা শত শত মাইল দূর থেকে একদম নিখুঁতভাবে লক্ষ্যে আঘাত হানতে পারে। আর সংখ্যাটা কত জানেন? ৫১২। শুধু একবার ভাবুন, ৫১২টা টমাহক মিসাইল। এটা শুধু উপস্থিতি জানান দেওয়া না, এটা আসলে এক প্রচণ্ড ধ্বংসাত্মক ক্ষমতার প্রদর্শন। আচ্ছা, এই মিসাইলগুলো থাকে কোথায়? ডেস্ট্রয়ার আর ক্রুজারের কথা তো আমরা আগেই বলেছি, কিন্তু আসল খেলাটা হয় পানির নিচে। ভার্জিনিয়া আর ওহায়ো ক্লাস সাবমেরিনগুলো এই ক্ষমতার একটা বড় অংশ। বিশেষ করে ওহায়ো ক্লাস সাবমেরিন। ভাবা যায় একটা সাবমেরিন একাই ১৫০-এর বেশি টমাহক বয়ে নিয়ে যেতে পারে। একেবারে নিঃশব্দ ঘাতক। চলুন এবার পানি থেকে আকাশে উঠি। মানচিত্রের এই দিকটায় দেখুন, এটা হলো ইউরোপীয় কমান্ড বা ইউকমের এলাকা। এখানে বিভিন্ন দেশের ঘাঁটিতে আমেরিকার বিমান বাহিনীর একটা বড় বহর মোতায়েন আছে। এখন এই যে ছোট ছোট নানারকম চিহ্ন দেখছেন, এগুলোর কোনটা কি বুঝবেন কিভাবে? সহজ, উত্তরটা আছে এই লেজেন্ড বা নির্দেশিকাতে। এটাই হলো পুরো মানচিত্রটা ডিকোড করার চাবিকাঠি। যেমন ধরুন, F-35 হলো একদম আধুনিক স্টেলথ ফাইটার, যা শত্রুর রাডারে সহজে ধরা পড়ে না। আবার অন্যদিকে KC-135 ট্যাঙ্কারগুলো আকাশে উড়ন্ত বিমানগুলোকে তেল দিয়ে তাদের মিশন চালিয়ে যেতে সাহায্য করে। আর RC-135 ওটা হলো সবকিছুর ওপর নজর রাখার জন্য গোয়েন্দা বিমান। মানে শুধু মারামারি না, সাপোর্ট আর নজরদারি সবকিছুই আছে। এতক্ষণ তো আমরা শুধু কি আছে সেই তালিকা দেখলাম, কিন্তু আসল প্রশ্নটা হলো, এত সব আয়োজন কেন? এই বিশাল সামরিক উপস্থিতির পেছনের স্ট্র্যাটেজি বা কৌশলটা কি? চলুন সেটাই বোঝার চেষ্টা করি। এই স্লাইডটা দেখলে ব্যাপারটা খুব সহজে বোঝা যায়। দেখুন, 3টা কমান্ডের ফোকাস কিন্তু 3 রকম। ইউরোপে মানে ইউকমে জোর দেওয়া হয়েছে বিমান শক্তির ওপর। মধ্যপ্রাচ্যে বা সেন্টকমে ফোকাসটা হলো আঞ্চলিক সাপোর্ট আর গুরুত্বপূর্ণ নৌপথ সুরক্ষিত রাখা। আর ইন্দো প্যাসিফিকে সেখানে আসল খেলাটা নৌবাহিনীকে ঘিরে, বড় ক্যারিয়ার গ্রুপ, সাবমেরিন। এর থেকেই বোঝা যায় প্রত্যেকটা অঞ্চলের জন্য আমেরিকার স্ট্র্যাটেজি আলাদা। সামরিক পরিভাষায় এই পুরো ব্যাপারটাকে একটা সুন্দর নামে ডাকা হয় পাওয়ার প্রজেকশন।
সহজ কথায় নিজের দেশের সীমানার বাইরে গিয়েও বিভিন্ন ঘটনাকে প্রভাবিত করার ক্ষমতা। আমাদের সামনের এই পুরো মানচিত্রটাই আসলে এই পাওয়ার প্রজেকশনের একটা জ্বলজ্বন্ত উদাহরণ। তো সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। আমরা যা দেখলাম তা তো আজকের ছবি, কিন্তু ভূ রাজনীতি বা প্রযুক্তি কোনোটাই তো থেমে থাকে না, সব কিছুই বদলাচ্ছে। তাহলে ভাবুন তো, আজ থেকে 10 বছর পর এই মানচিত্রটা দেখতে কেমন হবে? আজকের এই শক্তির বিন্যাসে কিন্তু ঠিক করে দেবে আগামী দিনের বিশ্ব পরিস্থিতি কোন দিকে যাবে।